দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিউজরুম সংলাপে। আপনারা জানেন এই অনুষ্ঠানের দিনের উল্লেখযোগ্য খবরের আমরা বিশ্লেষণ করে থাকি, এই জন্য অতিথিরা থাকেন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দেব। আমার ঠিক পাশে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার এবং তার ঠিক পরে অর্থাৎ আমার সর্বডানে রয়েছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। দর্শক, আলোচনা শুরু করব, তবে তার আগে নিউজ 24-এর সর্বশেষ শিরোনাম দেখব। রাঙামাটিতে জ্বালানি ও খাদ্যের সংকট, আরও 2 লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 151। দুর্গত মানুষের পাশে থাকা উদ্ধার কাজে সমন্বয় নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ। সুইডেন বাংলাদেশ সম্পর্কের সম্ভাবনা কাজে লাগানোর এখনই শ্রেষ্ঠ সময় বললেন প্রধানমন্ত্রী। এবং সংবাদপত্র শিল্পে ভ্যাট আরোপ অশনি সংকেত, গণতন্ত্র বিকাশে বাধা, মূল্যায়ন সিনিয়র সাংবাদিকদের। দর্শক, নিউজ 24-এর সর্বশেষ শিরোনাম দেখলাম। আপনারা জানেন যে পাহাড় ধসে বিধ্বস্ত রাঙামাটিতে আরও 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 5 দিনে শুধু রাঙামাটিতেই 112 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সব মিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে, আপনারা শিরোনামে যেমনটি দেখছিলেন, 151 জন। আর 2.5 লাখ মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে পাহাড়ের মধ্যে। যে কোনো সময় আবারও ধসের আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখব। সহকর্মী রামিম হাসান রাঙামাটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে সেখানকার বর্তমান চিত্র তুলে এনেছেন। ক্যামেরায় অর্থাৎ ছবি তুলেছেন শেখ জালাল। দিনরাত বৃষ্টি হচ্ছে, পাহাড়গুলো তাই এখনো ভয়ঙ্কর। যে কোনো সময় আবারও নেমে আসতে পারে, ধূলিসাৎ করে দিতে পারে সবকিছু। জীবনের মায়া উপেক্ষা করেই ক্রমাগত মাটিতে কোদাল চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। কারণ নয়নের মাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। চোখের সামনেই মাটি চাপা পড়েছেন 4 দিন আগে। আপনার পরিবারের আর কেউ মারা গেছে? হ্যাঁ, আমার আব্বা আহত হয়েছে আর আমার আম্মাকে নিখোঁজ আর কি ওখানে ঠকাই দিচ্ছে। রাঙামাটির পশ্চিম মুসলিম পাড়ার এই জায়গা থেকেই মিলেছে 3 পরিবারের 8 জনের লাশ। এখনো নিখোঁজ 1 জন। পাহাড় ধসের আশঙ্কা রয়েছে এখনো, আর তাই আব্দুল মান্নান ঘর ছেড়ে এখনো উদ্বাস্তু। এখন অবস্থায় উপরে সাল যে দুটো আছে এগুলো মাটির চাপে আছে, আর নিচের থেকে সম্পূর্ণ মাটিগুলো চলে গেছে। উপরে যাওয়ার খুব সম্ভাবনা থাকতেছি না, আমরা ওই আশ্রম কেন্দ্রে আছি। চতুর্থ দিনে উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত চলছে এবং যে বিষয়টি সেটি হচ্ছে উদ্ধার তৎপরতা চালাতে যে সবচেয়ে বড় সমস্যা যেটি হচ্ছে এই বৃষ্টিবিঘ্নিত যেই প্রতিদিন, সেই দিনগুলোই সবচেয়ে বড় সমস্যা এবং এখনো পর্যন্ত পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। তার চেয়ে বড় যে সংকট যারা জীবিত রয়েছেন তাদের জন্য সেটি হচ্ছে পুরো বিচ্ছিন্ন একটি নগরীতে পরিণত হয়েছে এই রাঙামাটি, যার ফলে সড়ক যোগাযোগ একরকম বন্ধ রয়েছে। একেবারে পায়ে হেঁটে মানুষ চলাচল করছে এবং নিত্যপণ্যের দাম অনেকখানি বেড়ে গেছে। পুরো শহর ঘুরে দেখা গেল সমস্ত পেট্রোল পাম্প বন্ধ। খোলা বাজারে যে তেল বিক্রি হচ্ছে তার দামও চড়া। কিছু পাওয়া যায় না। এরপর 150 টাকা লিটার, এরপরে তরকারি, চোল, ডাল, আমরা খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন। প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও। জেলা প্রশাসনের হুঁশিয়ারি উপেক্ষা করে চড়া হচ্ছে বাজার। একটা মালের যদি 500 টাকা 50 টাকা কথা চলবে না, কাটে আনেন না, লেবার নাই। তাইলে কি করি এর মালটা আনি, আর এখন আনিয়ে তো দিতে কালিয়া ওদের কান্দে দিয়ার আর আনতেন না। সামনে কি নগাই মার তুইব? এখানে তো কোনো কিছু চাষ হয় না, সব বাইরে থেকে ডবল, ওখান থেকে ডবল নিচ্ছে, আমরা কি করবো? সাধারণ মানুষ তাই বলছে, সড়ক যোগাযোগ স্বাভাবিক না হলে ভবিষ্যৎ অনিশ্চিত। এখন পুরো শহর বিচ্ছিন্ন হয়ে যেই তো আমাদের এখন ভয়াবহ দুশ্চিন্তা, কারণ যে কোনো মুহূর্তে খাদ্য সংকট দেখা দিতে পারে। পাহাড়ের 200 মিটারের মতো রাস্তা ভেঙে গেছে, ওইটা দ্রুত না সারলে আমাদের খাদ্য সংকটে পড়তে হবে। বিকল্প ব্যবস্থা হচ্ছে কাপ্তাই লেক লঞ্চের মাধ্যমে, কারণ ওইটা তো অনেক ব্যয়বহুল। তবে কবে নাগাদ এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে রাঙামাটির মানুষ, সেই উত্তর জানা নেই কারণ। রামিম হাসান, নিউজ 24, রাঙামাটি। দর্শক, সহকর্মী রামিম হাসানের প্রতিবেদনটি দেখছিলাম। তিনি বেশ কয়েকদিন ধরে রাঙামাটির প্রত্যন্ত অঞ্চল ঘুরে সেখানকার বর্তমান চিত্র আমাদেরকে জানাচ্ছেন।
দর্শক, কক্সবাজারের অবস্থাও একই রকম। পাহাড় ধসের অন্যতম ঝুঁকিপূর্ণ স্থান, সেখানে পাহাড়ের পাদদেশে এখনও বসবাস করছে প্রায় 2.5 লাখ মানুষ। তবে সম্প্রতি ভূমি ধস আতঙ্ক ছড়িয়েছে তাদের মনে, আর নড়ে চড়ে বসেছে প্রশাসনও। কিরকম উদ্যোগ নিয়েছে প্রশাসন, এসবে জানবো সহকর্মী ইসমত রাইসুর প্রতিবেদনে, জানাচ্ছেন মামুন রশিদ। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস নতুন নয়, আর ভূমিধসের ঘটনাও এসব মানুষের অনেকটাই সয়ে যাওয়ার মতো। মূলত নিজস্ব জমি না থাকা ও কম ভাড়া হওয়ায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন কম আয়ের মানুষ। তবে সম্প্রতি চট্টগ্রাম সহ 4 জেলায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনা আতঙ্ক ছড়িয়েছে এসব মানুষের মনে। বসবাসকারীদের দাবি, বিকল্প কোনো থাকার ব্যবস্থা নেই তাদের, যার কারণে অসচ্ছলতার কাছেই হার মানছে তাদের প্রাণের মায়া। 91 তুমনে আমাদের সব কিছু চলে গেছে। চলে যাওয়ার কারণে আমরা মগনামার থেকে আমরা কক্সবাজার চলে আসছি। ঝড় বৃষ্টি আসলে আমাদের খুবই কষ্ট হয়, তবুও কি করব, করার কিছু নাই। কক্সবাজারে পাহাড় ধসে বড় বিপর্যয় ঘটে 2010 সালে, যেখানে প্রাণ হারান 4 সেনা সদস্য সহ 54 জন। এবার কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে কাজ শুরু করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমরা চিহ্নিত করছি এবং যারা পাহাড়ের পাদদেশে আছে তাদেরকে আমরা সরিয়ে নিচ্ছি। ঝুঁকি নিয়ে বসবাসকারী ভূমিহীন মানুষদের মূল দাবি নিরাপদ আশ্রয়ের, যদিও তাদের পুনর্বাসনের বিষয়টিকে জটিল বলে দাবি করছেন জনপ্রতিনিধি ও জেলা প্রশাসক। আমরা চেষ্টা করছি একটা তালিকা প্রস্তুত করে তাদেরকে আমরা এই বছর ইনশাল্লাহ অন্য জায়গায় যাতে ঝুঁকিপূর্ণ রাস্তায় বসবাস করতে না হয় সেই জায়গায় আমরা তাদেরকে পুনর্বাসন করব। পুনর্বাসনের কাজটা করতে হয়, সেটা একটি ব্যাপক ভিত্তিক কাজ। সেই কাজটা আমাদের আরও পরবর্তী সময়ে আমরা সেটা হাত দিব। এখন আমরা দুর্যোগকালীন সময়টা যেন মোকাবিলা করতে পারি সেই ব্যবস্থাটা আমরা করছি। পাহাড় ধসে গেল 7 বছরে কক্সবাজারে 250-র বেশি মানুষ প্রাণ হারান, তবুও থেমে নেই পাহাড়ে বসতি স্থাপন। বন বিভাগের হিসেবে জেলার ছোট বড় বিভিন্ন পাহাড়ের পাদদেশে রয়েছে প্রায় 20,000 ঘরবাড়ি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ইসমত রাইসুর প্রতিবেদনটি আমরা দেখছিলাম। এ পর্যায়ে আলোচনা শুরু করতে চাই। শুরুতে মোস্তফা ফিরোজ, আপনার কাছে আসব। আপনি জানেন যে পাহাড়ের এই কান্না, এই আহাজারি, এই মৃত্যুর মিছিল আজকে শুধু নয়, এর আগেই অনেক অসংখ্যবার এরকম ঘটনা ঘটেছে, ছোট ছোট ঘটনা। তবে সবশেষ 2007 সালে একটি বড় ধরনের বিপর্যয় ঘটেছিল, সেখানে 127 জন নিহত হয়েছিল। তার পরপরই একটি কমিটি হয়েছিল, অর্থাৎ টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। তারা 28টি কারণ উল্লেখ করে একটু সুপারিশ ও দিয়েছিলেন। সেই সুপারিশগুলোর বাস্তবায়ন আমরা দেখিনি, অর্থাৎ প্রায় 8-9 বছর পর ক্ষমতারও কোনো পালাবদল হয়নি, একই সরকার বর্তমানে রয়েছে, কিন্তু তার সেই পাহাড়ের পাদদেশে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে কিনা এমন একটু প্রশ্ন দেখা দিয়েছে। এবং একই সঙ্গে টাস্ক ফোর্সের কারণ এবং সুপারিশগুলো বাস্তবায়নে প্রশাসন কী ধরনের উদ্যোগ নিয়েছে সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে? একই অবস্থার মধ্যেই আছে। মানে আপনি যেটি বললেন যে 28টি কারণ তারা চিহ্নিত করে বোধহয় 33টা বা 36টা সুপারিশ তারা দিয়েছিল আর কি। সেই সুপারিশের কিন্তু একটিও বাস্তবায়ন হয়নি এবং এর মধ্যে কিন্তু 10টা বছর পার হয়ে গেল। অর্থাৎ মানে সরকার যাচ্ছে আসছে না, ঠিক এই সময়ের মধ্যে একই সরকারই আছে, তার মধ্যে বাড়তি ছিল 111-এর সরকার। মানে সরকারই বহাল আছে। আমরা বলি যে সরকার, এক সরকারের পলিসি অন্য সরকার এসে বদলে দেয়, এবার কিন্তু সেটা আবার বলার অপেক্ষা রাখে না। তাহলে 2 টার্ম থাকলে একই সরকারের ধারাবাহিকতা তো ছিল, কিন্তু ধারাবাহিকতা থাকার পরেও আমরা বাস্তবায়ন দেখলাম না। ওই সময় যে তাহলে কমিটি করা হলো, সুপারিশ করা হলো, সবই কিন্তু মিলে গেল। এবং তখন থেকেই যদি আমরা তাদের কমিটির সুপারিশের আলোকে এই গোটা পার্বত্য এলাকা চট্টগ্রাম সহ কোন কোন জায়গাগুলো ঝুঁকিপূর্ণ, কোন কোন জায়গাগুলোতে ব্যাপক ভূমিধস হয়েছে, গাছ কাটার ফলে যে মানে তার পাহাড়ের যেই ঘনত্ব সেটা নষ্ট হয়ে গেছে, ফলে সেই কারণে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো, সেই জায়গাগুলো চিহ্নিত করা এবং অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে সরিয়ে নেয়া মানুষজনকে, সেই কাজের কিন্তু কিছুই হয়নি। বরং ওই ঝুঁকির সাথে আরও ঝুঁকি বেড়েছে, কারণ সেখানে আরও বসতি হয়েছে, আরও গাছপালা কাটা হয়েছে। পাহাড় বলে আসলে পাহাড় নামই পাহাড়, একটা হলো মাটির স্তূপই, যার কারণে ওইটা খুব ঝুঁকিপূর্ণ, যে ওটার কোনো ধারণ করার, ঢলকে ধারণ করার মতন তাদের সেই অবস্থা নেই, ফলে ঝুঁকি কিন্তু বেড়েছে। বরং এটা খুব ন্যাক্কারজনক ঘটনা ঘটলো যে একটা কমিটি সুপারিশ করার পরেও ওই কমিটি সুপারিশ যদি বাস্তবভিত্তিক না হতো, হয় প্রত্যাখ্যান করে তাহলে নতুনভাবে কাজ করার দরকার ছিল, কিছুই করা হয়নি। তাহলে এই যে আমার কথা হলো যে হয়তো এমপিরা রদবদল হয়েছে, কিন্তু প্রশাসন তো ছিল, সেই প্রশাসন কেন বারে বারে নক করে নেই?
বারে বারে কেন তাগাদা দেয়নি এবং সেগুলিকে বাস্তবায়নের জন্য বিন্দুমাত্র অন্তত যদি নতুন বসতি না হতো তাহলেও হয়তো ঝুঁকির মাত্রাটা একটু কম হতো। কিন্তু 2007 সালে আমি একটু যোগ করতে চাই, 2007 সালের পরপরই যে কারণগুলো ছিল, মূল একটি কারণ ছিল কিন্তু ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে জনবসতি সরিয়ে ফেলা, সেটাই কিন্তু হয়, সেই কাজটি হয়নি। এবং সেখানে কিন্তু হিসাব যেটা বলা হচ্ছে এখন যে সেই জায়গাগুলোতে যেই বসতি ছিল তার সাথে কিন্তু আরো যুক্ত হয়েছে। তাহলে তো এই ধরনের, তাহলে এখন কি হলো? এখন আমরা এত বড় একটা ডিজাস্টারের পরে আমার তো মনে হয় যে সাম্প্রতিক সময় যদি আপনার হিসাবে হচ্ছে 151, আমাদের হিসাবে আছে 155 জন, 155 জন এবং নিখোঁজ আছে 108 জন। সেই নিখোঁজের তালিকাটা যদি আমরা মৃত্যুর তালিকার সাথে যুক্ত করি তাহলে কিন্তু 108 আর 155 এটা কিন্তু সর্ববৃহৎ একটা ঘটনা। এই ঘটনার পরেও কিন্তু আমরা এখনো পর্যন্ত জরুরিভাবে কোনো মন্ত্রণালয়ের বা কোনো গভর্নমেন্টের কোনো সংস্থাকে বসে আমরা এই ঘোষণাটা, অ্যানাউন্সমেন্টটা দেখলাম না জাতির সামনে যে না, আমরা যে 10 বছর আগে যেই কমিটি সুপারিশ করেছিল আমরা এত বড় ডিজাস্টারের পরে এখন খুব অনতিবিলম্বে আমরা সেগুলি বাস্তবায়ন কাজ শুরু করব, সেই ধরনের কিন্তু আমরা একটা ঘোষণাও কিন্তু আমরা এখনো জানতে পারলাম না। হয়তো বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আপনার প্রত্যাশা অনুসারে আমরা হয়তো শিগগিরই ধরনের ঘোষণা দেখব। আশরাফ খান স্যার, আপনার কি মনে হয় যে 10 বছরের মাথায় অর্থাৎ 7 থেকে 17 এর মধ্যে এই সুপারিশগুলো বা কারণগুলো নিয়ে প্রশাসন কাজ করলো না, সরকার কাজ করলো না, এর মধ্যে প্রাণহানির যে মৃত্যুর যে মিছিল আমরা দেখছি প্রতিবারই বৃষ্টির সিজন আসলেই এক ধরনের মৃত্যুর মিছিল আমরা পাহাড়ে দেখতে পাই, পাহাড়ের কান্না শুনতে পাই, এর থেকে বেরিয়ে আসার পেছনে কি গাফিলতি মূল কারণ? এটি দেখেন যে 10 বছরে একটি সুপারিশও বাস্তবায়ন হয়নি আমরা বলছিলাম, বা মোস্তফা ফিরোজ বলছিলেন। তার মানে আপনার এই বিষয়ে কারো কোনো আগ্রহ নেই, দায়িত্বশীলতা নেই এবং তাদের কোনো চেষ্টা নেই। আমরাও আলোচনায় বসি যখন একটি দুর্ঘটনা ঘটে, তার আগে আমরাও খোঁজ নেই না। তার মানে হচ্ছে যে আমি এটিকে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বলছি না, এটি আমাদের মানুষের সৃষ্টি করা বিপর্যয়। এই মানুষগুলোকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। দেখুন কারা সেই পাহাড়ের গায়ে আশ্রয় নেয়, ঘরবাড়ি করে, থাকতে শুরু করে, যারা সবচেয়ে প্রান্তিক মানুষ, যাদেরকে এই রাষ্ট্র আর কোথাও বাসস্থানের জায়গা দিতে পারেনি। পাহাড়, এটি তো খুব সহজভাবে বোঝা যায়, পাহাড়ের মালিকানা কার? হয় সরকারের, অথবা কোনো স্বায়ত্তশাসিত সংস্থার, অথবা ব্যক্তি মালিকানার। আপনি সেখানে লিস্ট করে বের করে ফেলুন যে এই জায়গায় তাদের বসতি স্থাপন করার সুযোগ পেল কি করে। দেখুন আপনি একটি সিএনজিতে করে মাইকিং করবেন এবং তারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে চলে আসবে পাহাড়ি ঢলের কথা ভেবে, এটি অত্যন্ত অবাস্তব। আমরা কিন্তু বাস্তবে সেই চিত্র এবার দেখি। আমরা যদি দেখি যে তারা যখন বসতি স্থাপন করছেন, যখন পাহাড় কাটা হচ্ছে, যখন সেখান থেকে বালু নিয়ে অন্য জায়গায় নেওয়া হচ্ছে ট্রাকের পর ট্রাক, তখন প্রশাসন কোথায় থাকে? আমরা কোনো ভেবেন না যেটি একটি নিরীহ কাজ। এখানে অনেক ধরনের অনিয়ম রয়েছে, টাকা পয়সার খেলা রয়েছে, দুর্নীতি রয়েছে, লোভ রয়েছে। এই মানুষগুলোকে আমরা সংখ্যায় বিচার করতে শুরু করেছি। 151 না 155 নাকি 108 যুক্ত হলে 260 হবে, কিন্তু তাদেরকে আমাদের মানুষ হিসেবে চিন্তা করতে হবে। এই 260টি জীবন যদি আমরা নিখোঁজ মানুষকে যুক্ত করি, এই প্রত্যেকটা জীবনের দায় কিন্তু রাষ্ট্রের। দেখুন এই ঘটনার পরে গত 5 দিনে আমরা অনেকবার জিজ্ঞেস করেছি এর দায় কার? জেলা প্রশাসনের, পাহাড়ের মালিকের, নাকি সরকার সমর্থক প্রভাবশালী ব্যক্তিদের, নাকি বিরোধী দল সমর্থক? এই তো হবে ঘটনাটি। শেষ পর্যন্ত কিন্তু দায় রাষ্ট্রের। রাষ্ট্র ওই জায়গায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা, আবাসন নিশ্চিত করার কথা। যিনি দেখুন বাংলাদেশের পাহাড়ের যে গঠনশৈলী সেটি কিন্তু মাটি কাটার জন্য উপযুক্ত না, কারণ সেটি বালুর পাহাড়, মূলত একটি টিলা। সেখানে আপনি একসময় বাঙালি পুনর্বাসনের জন্য পাহাড় কেটেছেন, সেনাবাহিনীকে ক্যাম্প করার জন্য পাহাড় কেটেছেন, পরবর্তীতে আমরা দেখেছি চাষবাসের জন্য পাহাড় কাটা হয়েছে, এমনকি দুর্নীতি হিসাবে পাহাড় কাটা হয়েছে, বন জঙ্গল নষ্ট করা হয়েছে। দেখুন এই ঢল আসার আগে আপনি যদি পার্বত্য চট্টগ্রামে যেতেন, আপনি নিশ্চিতভাবে কোনো বিশেষজ্ঞ না হয়েও বলতে পারতেন যে কিছুদিন বৃষ্টি হলেই এখানে কত জীবনহানি ঘটতে পারে। এটি খুব সাধারণ জ্ঞানের বিষয়। এবং গত 10 বছরে, 2007-এ তো আমাদের বড় দুর্যোগটি হয়েছে, গত 10 বছরে সেখানে পুনর্বাসনের সংখ্যা বেড়েছে, সেখানে ঘরবাড়ির সংখ্যা বেড়েছে, পাহাড় কাটার সংখ্যা বেড়েছে, বালুর ট্রাকের সংখ্যা বেড়েছে। তখন আমরা কেন নীরব ছিলাম? আমি বলবো যে এইগুলো প্রশাসন জানে, এগুলো প্রভাবশালীরা জানেন, এবং এই অসহায় মানুষগুলো মৃত্যুর মুখে পড়বেন ঢল শুরু হলেই। এবং আপনাকে তো পানি নামার রাস্তা রাখতে হবে। আমরা যেভাবে দেখছিলাম পাহাড়ের গায়ে যেভাবে ঘর তৈরি করা হয়েছে, কোথাও পানি নামার কোনো রাস্তা নেই। কাজে আপনার একদিনের যদি অতিবৃষ্টি হয় তাতেই জীবনহানির সংখ্যা ঘটতে পারে। আমার ধারণা এটি মানে আমি কিন্তু দোষারোপের রাজনীতি দেখছি
কে বিদেশ সফরে চলে গেছেন, কে ঢাকায় থেকেও পরিদর্শনে যাননি। এগুলো কিন্তু খুব মানে আমার মনে হয় না খুব মানবিক আচরণ, যে যাদের জীবন গেছে, যাদের আগামীতেও কোনো দুর্যোগে জীবন যাবে। এবং এই রাষ্ট্র অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে, কিন্তু আমাদেরকে মানবিক রাষ্ট্র হতে হবে। এই মানবিক রাষ্ট্রের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি নাগরিকের আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মোস্তফা ফিরোজ, একটা বিষয় কিন্তু বারবার উঠে আসছে, পুনর্বাসনের যে ব্যাপারটি, যেটা আশরাফ কাসেরও বলার চেষ্টা করেছেন। এখন এই দুর্ঘটনা একটি হচ্ছে এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এটি ঘটে গিয়েছে। এখন এরপরে যারা স্বজন হারিয়েছেন, যারা ঘর বাড়ি হারিয়েছেন, তাদের পুনর্বাসন, তাদের কর্মসংস্থানের ব্যাপারে এখনও কিন্তু সরকার কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বা পরিকল্পনা নেয়নি। এটি কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এখন প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় কি পরিকল্পনা এখনও নেওয়া হয়নি, নাকি মন্ত্রণালয়ের সদিচ্ছা, নাকি উদ্যোগের অভাব, কি বললেন? না, কোনোটাই নেই। এটা তো মানে একটা যেটা হলো যে প্রধানমন্ত্রী দেশে থাকা না থাকা এটার উপর নির্ভর করে না। এটা তো একটা প্রশাসনিক কাজ, একটা পরিকল্পনা। এটা একটা সংস্থা বাস্তবায়ন করবে, একটা সুনির্দিষ্ট কেন একটা কমিটি হবে, সেই কমিটি বাস্তবায়ন করবে, অন্যান্য মিনিস্ট্রি যার কাজ। বাংলাদেশে যে পরিমাণে এখনও পতিত জমি আছে, সরকারের খাস জমি আছে, সেই সমস্ত খাস জমি, পতিত জমি নিয়ে তো আমরা দেখি যে প্রভাবশালীরা ব্যবসা বাণিজ্য লিজ দিচ্ছে। তো সেখানে তো তাদের মাথায় আসে না। এই যে আশরাফ কাসের বললেন যে এই যে প্রান্তিক মানুষগুলো, এই প্রান্তিক মানুষগুলোকে কেন, যেখানে খাস জমি নিয়ে, পতিত জমি নিয়ে ব্যবসা বাণিজ্য হয়, ইভেন যে জেগে ওঠা চরগুলো দখল করা হয়, সেই সব জায়গাগুলোতে এই পতিত মানুষগুলোকে, প্রান্তিক মানুষগুলোকে তো দেওয়ার মধ্য দিয়ে কোনো আর্থিক বেনিফিট নেই। সুতরাং এই মানুষগুলোর কথা কিন্তু ভাবা হয় না। সেই কারণে তাদেরকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়। এবং এটা কিন্তু বছরকে বছর যে হচ্ছে, এবং এত বারে প্রতি বছরই মনে হয় সম্ভবত বর্ষা মৌসুমে একবার আলোচনা হয়, কোনো না কোনো ফ্যামিলি চাপা পড়ে, 2জন 4জন 5জন তো হচ্ছে, বড় আকারে হয়েছে 2007 আর এবার 10-এ হয়েছে। হ্যাঁ, তো এই বড় ঘটনাগুলোকে নিয়ে আজকে আপনি আলোচনা করছেন, আরও হয়তো 1-2 দিন যাবে, তারপরে কিন্তু এই আলোচনা শেষ, এই চ্যাপ্টার শেষ। অর্থাৎ আমাদের আলোচনাও শেষ, আর ওই যে মিনিস্ট্রিগুলো বা কমিটি যে গঠন করা হয়, তাদের কার্যক্রমও কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু সেটা তো থাকার কথা না। আপনার তো এই টেলিভিশন তো প্রতিদিন ফাংশন করে না। তো এইরকম যখনই কি যে সংস্থা কমিটি করবে, তাদেরও তো এটা কাজের একটা অংশ, কিন্তু তারা কিন্তু কাজ করে না। এবং কাজ যে করে না, সেটার জন্য কোনো জবাবদিহিও নাই। আমরা হঠাৎ করে শুনি না যে কোনো শীত বা শুষ্ক মৌসুমে হঠাৎ করে কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী যে কোনো সংস্থা থেকে যে ওই কমিটির রিপোর্টের বাস্তবায়ন কি হলো, সেটা হয় না। সেটা আবার মনে পড়ে যখন নাকি আবার বর্ষা আসে, তখন মারা যায় মানুষ, তখন আমরা এর খোঁজ খবর করি। এইভাবেই তো হচ্ছে। আরেকটি বিষয় উঠে আসছে যে বারবার পাহাড়ে যারা দীর্ঘদিন বংশ পরম্পরা বসবাস করছেন, তারা পাহাড়ি অঞ্চলে প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে যুদ্ধ করে কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে নিজেদের সম্পদ ঘরবাড়ি রক্ষা করতে হয়, এই ধরনের অভিযোজন ক্ষমতা তাদের মধ্যে তৈরি হয়। কিন্তু বাঙালিরা সমতল থেকে গিয়ে যখন পাহাড়ে আবাস গড়ছে, তাদের এই বাস্তব অভিজ্ঞতা, বাড়ি তৈরির কৌশল, এইগুলো কি একটি কারণ কিনা? এইটা তো একটা বড় কারণ। এই যে পাহাড়কে আমরা পাহাড়ের মতন করে বাড়তে দিলাম না, পাহাড়ের মানুষ, পাহাড়ের প্রকৃতি, পাহাড়ের সংস্কৃতি নিয়ে যে একটা আমাদের দীর্ঘদিনের একটা যে বৈচিত্র্য ছিল, ঐতিহ্য ছিল, সেগুলিকে তো আমরা ধ্বংস করলাম। যার ফলে এই যে বিভিন্ন অঞ্চল থেকে সেই মানে এক ধরনের জোর করে তাদেরকে সেখানে বসতি স্থাপন করতে দেয়া, যার ফলে নির্বিচার গাছ কাটা, পাহাড় কাটা, এই কাজগুলো চলতে তো তার যোগফলই আমরা এটা দেখছি। তবে এটা একটা বড় কারণ। আপনি দেখেন, আপনার টেলিভিশনে আজকে রিপোর্টার যাদেরকে সাক্ষাৎকার নিয়েছে, সেখানে কিন্তু আপনার পাহাড়ি লোক খুঁজে পাচ্ছি না। আমরা দেখছি কিন্তু তাদের ভাষায় বোঝা যাচ্ছে যে তারা নদী ভাঙা, নোয়াখালী, কুমিল্লা, এই সমস্ত অঞ্চলের মানুষগুলোর কিন্তু এখন পাহাড় অঞ্চলে যে আপনি আর পাহাড়িদেরকে পাবেন না। পাহাড়িরা এত গভীরে চলে গেছে, অথবা মানে কি বলে, সমতলে হয়তো চলে গেছে, যে পাহাড়ে আর পাহাড়িরা নাই। তো এইটাও তো আমাদের একটা যে ডিজাস্টারের একটা অন্যতম বড় কারণ। আশরাফ কাসের, আপনি কি একমত? আমি সম্প্রতি 3টি পার্বত্য জেলায় গিয়েছিলাম এই দুর্যোগের কিছুদিন আগে, এবং আমার মনে হয়েছে যে পার্বত্য জেলাগুলো তার স্বকীয় চরিত্র হারিয়েছে।
ওই জেলাগুলোতে যে দোকানে আমরা গেছি, যেই রেস্টুরেন্টে খেয়েছি, যাদের সাথে কথা বলেছি, এমনকি ফল বিক্রেতার সাথে 20 বছর আগে সেখানে আপনি ওই জনপদের মানুষ দেখতে পেতেন, এখন আমি ওই জনপদের মানুষ আর দেখতে পাইনি। তার মানে আমরা যে সাংস্কৃতিক বৈচিত্র্য ছিল, আমাদের যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ছিল 3টি পার্বত্য জেলার, সেগুলো কিন্তু হারিয়ে গেছে। আপনি দেখুন যে আমরা যদি তার ধান চাষের পদ্ধতিটা একবার দেখি, যে জুম চাষ যেভাবে করা হয়, তাতে কিন্তু পাহাড়ের ঢালে কি করে চাষ করা হয়, কি করে পানি আটকাতে হয় এবং কি করে পাহাড়ের ক্ষতি না করে বছরের পর বছর শত শত বছর জুম চাষ হয়েছে। কিন্তু আপনি যেই মুহূর্তে বাঙালিদেরকে ওইখানে পুনর্বাসন করেছেন, তারা সেটিকে সমতল না করে চাষ করার কোনো পদ্ধতি তারা জানতেন না। কাজেই রাজনৈতিক কারণে হোক, ইনসার্জেন্সির কারণে হোক, আমরা এক সময়টা করেছিলাম। 20 বছর তো আপনার কোনো ইনসার্জেন্সির ঘটনা নেই, আপনার তো শান্তি চুক্তি হয়েছে, কিন্তু ওই একই প্রক্রিয়া চলছে। গাছ কাটা হচ্ছে শান্তির কথা বলে এবং সেটি দিয়ে ফার্নিচার করা হচ্ছে ঢাকার কোনো অভিজাত ড্রয়িং রুমে। কাজে আপনি পাহাড়ে কি করে নিশ্চিত হচ্ছেন যে ওই পাহাড় অটুট থাকবে? এমনকি যদি পাহাড়ের গায়ে আপনি ঘরবাড়ি নাও করেন, তারপরে সেই পাহাড়ি ঢল আপনাকে কিন্তু পাহাড়কে বসিয়ে দিবে, কারণ আপনার গাছ নেই। আপনার মাথার চুল নাড়া করার মতো প্রতিটা টিলা কিন্তু ন্যাড়া হয়ে গেছে। ঘাস নেই, কারণ সেটা তুলে নেওয়া হয়েছে। বালু ব্যবসার জন্য পাহাড় থেকে বালু তুলে নেওয়া হয়েছে। আমরা শুধু এটি কিন্তু টাইম বোমার মতো হয়ে আছে। 5 দিন আগে বা 6 দিন আগে সেটি একবার ঘটেছে। আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি আগামী বছর বর্ষার বলে, এই বছরও হতে পারে আরও কয়েকবার, এটি আবার ঘটবে। কাজেই আমাদেরকে খুব তড়িৎভাবে ব্যবস্থা নিতে হবে। এটি একটি দুর্যোগের সময়, এটি দোষারোপের সময় না, এটি মানবিক হওয়ার সময় এবং এই মানুষগুলোকে বাঁচাতে হবে। এবং সরকার চাইলে খুব দ্রুত ব্যবস্থা নিতে পারে, পুনর্বাসন করতে পারে এবং যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনতে পারে। আপনাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যারা এখানে জমি লিজ নিয়েছেন, যারা ঘরবাড়ি করতে সাহায্য করছেন। আরেকটা ধারণা আমাদের রয়েছে যে প্রান্তিক মানুষরা খুব কম পয়সায় থাকে, এটি কিন্তু খুব ভুল ধারণা। ঢাকার রেল লাইনের পাশে যারা থাকেন তারা আপনার আমার চেয়ে বেশি স্নানের জন্য বেশি পয়সা দেন, আপনার পয় প্রণালী ব্যবহার করার জন্য বেশি পয়সা দেন। কাজেই তারা যে স্কোয়ার ফিটে ভাড়া দেন সেটি গুলশানের চেয়েও বেশি, কারণ তারা যেই রুমটিতে থাকেন, যেটিতে তারা মানবেতর জীবনযাপন করেন, সেটির ভাড়া কিন্তু 3 থেকে 8 হাজার টাকা। আমি নিজে রেল লাইনের পাশে দেখেছি। কাজেই এই রাষ্ট্রের দায়িত্ব রয়েছে তার এই নাগরিকদেরকে যথাযথ আবাসন নিশ্চিত করা, এই বিপদের মুখে না ঠেলে দেওয়া এবং যারা আপনার মতলববাজ, যারা বিভিন্ন প্রভাব ব্যবহার করতে পারেন, তাদের হাতে যেন এরা ব্যবহৃত না হয়, এটি খুব নিশ্চিত করতে হবে। আমরা একটু বিরতিতে যেতে চাই। পার্বত্য জেলাকে কিন্তু আবার আমাদের তার সক্রিয় চরিত্রে ফিরে নিতে হবে, না হলে কিন্তু রাষ্ট্র হিসাবে আমাদের ব্যর্থতা থেকেই যাবে। আমরা এই বিষয়টি নিয়ে আবারও আলোচনা করবো আশরাফ কাছে। তবে বিরতির পর দর্শক নিউজরুম সংলাপের এবার যে একটি বিরতি নিচ্ছে, ফিরবার শিগগিরই আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আলোচনার জন্য 2 জন অতিথি আছেন আমাদের সঙ্গে, আছেন মোস্তফা ফিরোজ এবং আশরাফ কায়সার। এবার মোস্তফা ফিরোজ, আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি প্রবণ অঞ্চলগুলোতে দেখা যায় যে নেপালের দিকে যদি আমরা নজর দেই, সেখানে বৃষ্টিপাতের বেশি হয়ে থাকে, সেখানে কিন্তু রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হলেই এক ধরনের অ্যালার্ট জারি করা হয় আগে থেকে, ভূমিধসের আশঙ্কা থেকে এক ধরনের প্রচারণা চালানো হয়। আমরা যেমনটি সবশেষ মোরার ঘূর্ণিঝড় আসার আগে উপকূলীয় অঞ্চলগুলোতে এক ধরনের জোরদার প্রচারণা দেখেছিলাম, পাহাড়ের থেকে, পাদদেশ থেকে বা উপকূলীয় অঞ্চল থেকে যে নিরীহ মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার যে তাগিদ আমরা দেখেছিলাম, সেটি কিন্তু এই দফায় কিন্তু আমরা দেখিনি। এক্ষেত্রে কি প্রযুক্তিগত দুর্বলতা বা প্রশাসনের সদিচ্ছার অভাব, নাকি আবহাওয়া অধিদপ্তরকে আধুনিকায়ন করা বা তাদের প্রশিক্ষণের কোনো বিষয় রয়েছে? বিশেষ করে ভূমিধসের ব্যাপারটি কিন্তু নতুন করে উঠে আসছে। আমাদের আসলে এমনিতেই আমাদের সমুদ্র উপকূলে যে ধরনের সতর্কতা জারি করা হয়, যে ধরনের কমিউনিকেশনগুলো আছে, সম্ভবত পাহাড়গুলোকে সেইভাবে তার আওতার মধ্যে নেই, অথবা সেইগুলোকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। আর এবার যেটা হয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা মাইকিং করেছে, কিন্তু অনেক দুর্গম জায়গায় সেটা পৌঁছেনি। আবার যেখানে পৌঁছেছে তারা কোনোভাবেই তার অবস্থানটা ছাড়তে চায়, এটা একটা বড় বাপদাদা না, তাদের একটা ওই আশঙ্কা থাকে যে তারা যদি সরে যায় সেটা আবার দখল না হয়ে যায়, এই ধরনের কিন্তু একটা ভয় তাদের মধ্যে কাজ করে। তো সুতরাং এমনিতেও ওখানে একটা নাজুক অবস্থা, কারণ ওই যেটা আমরা আলোচনা করছিলাম যে তাদের সংখ্যা ক্রমেই কমতে কমতে এখন আমরা যদি
পাহাড় নিয়ে যদি কোনো আমরা নিউজ করতে যাই, তো সেখানে দেখা যায় যে আমাদের পাহাড়িদেরকে পাই না, হয়তো একজন দুজন পাই প্রতীক হিসাবে, বাকি অন্য যারা সেখানে ছিল না, যারা কি বলে সেটেলার, তাদের সাক্ষাৎকার নিয়ে আমাদেরকে পাহাড়ের নিউজ করতে হয়। তো এখন আবার অন্যদিকে হলো যে আপনি যেই অঞ্চলের কথা বললেন যে নেপালে, বিশেষ করে দার্জিলিং, ওই সমস্ত অঞ্চলে ওদের পাহাড়ের প্রকৃতি আর আমাদের প্রকৃতির মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাদেরকে তো কমিউনিকেশনটা আছেই, সেই সতর্কতা আছে, তাছাড়া তাদের কিন্তু ওই জায়গাগুলোতে সেখানে কখনো বসবাস মানে তারা করে না যে এই জায়গাগুলো ভেঙে যায়। এমনি সামগ্রিকভাবে কিন্তু তাদের পাহাড়ের প্রকৃতি হলো পাথরের, মানে কি বলে, পাথর বেষ্টিত বা পাথরের আধিক্য বেশি, যার জন্য ওদের পাহাড়গুলো খুব শক্ত, সহজে ভাঙে না। আমাদের এখানে যেমন এই যে বালুর আধিক্যটা বেশি, তার উপরে হচ্ছে বালির আধিক্য থাকার পরে যেই ধরনের প্রকৃতি গাছপালা দিয়ে সজ্জিত থাকার কথা ছিল সেটাও নাই, ফলে এমনিতেই নরম, তার মধ্যে আবার প্রকৃতি নেই, অর্থাৎ গাছপালা নেই, সুতরাং খুব সহজেই এইগুলি কিন্তু ধস নামে। আবার সেই জায়গাগুলো কোন কোন জায়গাগুলো যে ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক হতে পারে সেই জায়গাগুলোও চিহ্নিত করা হয়নি কখনোই, ফলে মানুষজন যে কোন জায়গায় বসবাস করলে নিরাপদে থাকবে আর কোথায় নিরাপদে থাকবে না, এই যে জোনগুলো চিহ্নিত করা এবং সেই কাজগুলো তো আজকে হঠাৎ করে করলে হবে না, এটা তো গত 15-20-25 বছর ধরে করার দরকার ছিল, সেই কাজগুলো করা হয়নি। যার কারণে আমাদের পাহাড় তুলনামূলকভাবে অনেক নিচু থাকার পরেও আমাদের পাহাড়গুলো কিন্তু অনেক বেশি বিপজ্জনক। আপনি চিন্তা করেন যে আমাদের ওই নেপালের পাহাড় বা ভুটানের পাহাড় যে পরিমাণ উচ্চতা, সেইগুলো যদি বিপজ্জনক হতো তাহলে মানুষের অবস্থা, অস্তিত্বই তো থাকতো না। আমাদের পাহাড়গুলো তুলনামূলকভাবে অনেক নিচু, তারপরেও কিন্তু এই শুধুমাত্র গাফিলতির কারণে এবং আমরা যথাসময়ে যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে কিন্তু এই মৃত্যু সংখ্যাগুলো বাড়ছে, যেটা খুবই অপ্রত্যাশিত। মৃত্যুর যে আশঙ্কা, যে সংখ্যার কথাও আমরা বলছি যে এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, এক ধরনের গাফিলতি রয়েছে, সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে সমতল থেকে যাদেরকে পাহাড়ি অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ঘর বাড়ি তৈরির কৌশল এবং পাহাড়ের পাদদেশে যে রাস্তাগুলো করা হচ্ছে, যে সড়ক নির্মাণ করা হচ্ছে, সেক্ষেত্রে স্লোবিংয়েরও একটা বিষয় রয়েছে, যে আমাদের বেশিরভাগই দেখবেন যে মাটি কেটে এক ধরনের খাড়া করে তার নিচ দিয়ে সড়ক ইয়ে করে এবং প্রতিরোধমূলক কোনো নেট বা জাল তৈরি করা নেই, সেক্ষেত্রে এক ধরনের আশঙ্কা তো থেকে যাচ্ছে। সেসব ক্ষেত্রে কি নতুন করে ভাববার অবকাশ রয়েছে কিনা? প্রথমত বলি যে যারা ওই অঞ্চলের মানুষ, যারা আদিবাসী পাহাড়ি, তারা কিন্তু পাহাড়ে বসবাসের নিয়ম কানুন জানেন। এখন তাদেরকে সরিয়ে যখন আপনি পুনর্বাসন করেছেন বাঙালিদেরকে নোয়াখালী এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে, তারা সেটি জানেন না, কাজেই তারা প্রথম ধাক্কায় পাহাড়কে বিনষ্ট করেছেন। দ্বিতীয় হচ্ছে পাহাড়ের এমনিতে একটা সেফটি নেট ছিল, যে আপনার গাছপালা ছিল, ঘাস ছিল, প্রকৃতি ছিল, আপনি সেটাকে বিভিন্ন কারণে বিনষ্ট করেছেন, কখনো লোভের কারণে, কখনো নিরাপত্তার নামে, কখনো জীবিকার জন্য করেছেন। তৃতীয় হচ্ছে যে আপনি পাহাড়ের পাদদেশে, যেটি বিপজ্জনক জায়গা, যেখানে ইতিহাসে কখনোই মানুষ থাকতেন না, থাকার ভঙ্গিটা ভিন্ন ছিল, সেই জায়গায় আপনি বসবাস করা শুরু করেছেন। এবং সেটি কিন্তু খুব সাম্প্রতিক, এটি কিন্তু যুগের পর যুগ বা 3 জেনারেশন ছিল এরকম না, এটি অনেক নতুন ফেনোমেনন। টিনের নতুনত্ব দেখলে আপনি বুঝতে পারবেন এটি এক ধরনের দখলদারি প্রক্রিয়া, এবং ওটি দখল করে ভাড়া দেওয়া হয় এবং যাদের প্রয়োজন হয় তারা সেটিতে থাকেন জীবনের ঝুঁকি নিয়েও। কাজেই এই 2-3টি কারণে পাহাড়ের ওই পাদদেশে থাকা বিপজ্জনক জায়গা গেছে। দেখুন, অতীতেও পাহাড় ধস হয়েছে, কিন্তু আপনি কিন্তু এত জীবনহানি পাননি, কেননা সেটির ওই বাকি 2টি কারণ তখন ছিল না। আর পাদদেশে এখন যে গণহারে থাকা শুরু হয়েছে, সেটি কিন্তু আপনাকে বন্ধ করতেই হবে। আপনি যখন বৃষ্টি শুরু হয় তখন মাইকিং করে আপনি কিভাবে একটি পরিবারকে সরাতে পারবেন, কেননা ওই পরিবারের কাছে তো ওই ঘরটি এবং ঘরের ভেতরে তার জিনিসগুলো অত্যন্ত মূল্যবান, সে কোনোভাবেই জীবনহানির আশঙ্কা থাকলে ছুটে আসবে না। আপনাকে করতে হবে যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, যখন কোনো আশঙ্কা নেই তখন তাদেরকে পুনর্বাসন করে, তাদেরকে জীবিকার ব্যবস্থা করে, এবং যারা তাদেরকে ওখানে ভাড়া দিয়েছিলেন, ঘর তুলতে সাহায্য করেছিলেন এবং জমি ভাড়া দিয়েছিলেন, তাদেরকে শাস্তির আওতায় এনে করতে হবে। আরেকটি বিষয় ভাববার অবকাশ রয়েছে কিনা, উপকূলীয় অঞ্চল থেকে যেমন আমরা দেখি উপকূলীয় অঞ্চলগুলোতে দুর্যোগ বা ঝড় জলোচ্ছ্বাস যখন বেশি করে হয় তখন তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়, অর্থাৎ সাইক্লোন শেল্টার করা হয়, সেটা কি পাহাড়ি অঞ্চলগুলোতে এখন করার বা ভাববার
সময় এসেছে? আমার মনে হয় খুব হাই টাইম, কেননা দেখুন বাংলাদেশ বিশ্বে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য অত্যন্ত আলোচিত এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের কৌশল কিন্তু পরীক্ষিত। আপনি সাম্প্রতিক কয়েকটি ঘূর্ণিঝড়ে দেখুন বাংলাদেশের কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কম, যদিও তার মাত্রা হয়তো কম ছিল, কিন্তু পুনর্বাসন 3 থেকে 4 লক্ষ মানুষকে যখন আপনি পুনর্বাসন করেন অথবা সতর্কবার্তার আওতায় আনেন, সেটি কিন্তু বিশ্বব্যাপী খুব প্রশংসিত হয়েছে। আমার মনে হচ্ছে যে পাহাড়ের এলাকার ব্যাপারেও আমাদের কিন্তু এতদিন কোনো অ্যাক্টিভিটি ছিল না। আমরা নামকা আস্তে কিছু কাজ করেছি, 30 বা 36টি সুপারিশ আমরা 10 বছরে বাস্তবায়ন করিনি একটিও। আপনাকে সতর্কবার্তার ব্যাপারে নজর দিতে হবে এবং সেখানে আপনার যদি কোনো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট থাকে সেটিকে প্রয়োগ করতে হবে এবং তাদেরকে এরকম একটি ভূমিধস হতে পারে বা অতিবৃষ্টি হতে পারে বা আপনার প্রবল বর্ষণের শঙ্কা রয়েছে, এই সময় তাদেরকে সরিয়ে নিতে হবে, যাতে আপনাকে রাষ্ট্রকে খুব সতর্ক হতে হবে যে একটি জীবনও যেন কোনো প্রাকৃতিক বিপর্যয় অথবা মানুষের সৃষ্ট বিপর্যয়ের কারণে নষ্ট হয়। পাহাড়ের ব্যাপারে বারবার যে কথাটি বলছি, যেটি ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বলছি না, সেটি হচ্ছে পাহাড়ের এই বিপর্যয় কিন্তু মানুষের তৈরি, আমাদের তৈরি করা, আমাদের লোভ থেকে এই বিপর্যয় হয়েছে, আমাদের অনিয়ম থেকে হয়েছে, আমাদের দুর্নীতি থেকে হয়েছে এবং এটির ব্যাপারে নজর দিতে হবে। এটিকে প্রকৃতিকে দায়ী করে কিন্তু আপনি পার পেতে পারবেন না। মোস্তফা ফিরোজ, আপনি একটি বিষয় আপনার বক্তব্যের সময় বলছিলেন যে দিনকে দিন পাহাড়িদের সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ এক ধরনের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে তাদের। এই অবস্থায় আমরা বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনাও দেখতে পাই যে পাহাড়ি বাঙালিদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, সংঘর্ষ তৈরি হয় এবং আমরা রামুর ঘটনা দেখেছি, লংদুর ঘটনা দেখেছি। সব কিছু মিলে যে অস্থিরতার পেছনেও কি একটু সুপরিকল্পিত একটা আগে থেকে চিন্তার বিষয় রয়েছে কিনা, যে এই অঞ্চলগুলোকে পাহাড়িদের জন্য নির্দিষ্ট করে দেয়, এই অঞ্চলগুলোতে বাঙালিদের জন্য আবাসস্থল ঠিক করে দেয়? সেগুলি তো শান্তি চুক্তির একটা এত রক্ত মানে ক্ষয়ের পরে যে শান্তি চুক্তিটা হয়েছিল, সেই শান্তি চুক্তিটাই তো বাস্তবায়ন হলো না এত দীর্ঘ বছরে। সেই শান্তি চুক্তিটা যদি বাস্তবায়িত হতো তাহলে পাহাড়িরা তাদের অধিকার ফিরে পেত এবং যে কেউ সমতল এলাকা থেকে পাহাড়ে বসতি স্থাপনের অধিকারটা পেত না। এই জায়গাটা প্রোটেক্টেড তো হয়নি, কারণ চুক্তিটা বাস্তবায়ন হলেই সেটা প্রোটেক্টেড হতো। আপনি দেখেন, এই যে আমরা বেড়াতে যাই দার্জিলিংয়ে, আপনি কিন্তু দার্জিলিং কিন্তু পশ্চিমবঙ্গের একটা অংশ। পশ্চিম কলকাতার কোনো মানুষ কিন্তু ইচ্ছা করলেই কিন্তু ওই দার্জিলিংয়ের সে বসতি স্থাপন করতে পারে না, সেখানে ভূমি কিনতে পারে না। হ্যাঁ, তারা বাণিজ্যিক কারণে কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারে, সেটা সেখানে তাদের বোর্ড আছে, সেই বোর্ডে অ্যাপ্লিকেশন জমা দিতে হয়, সেই বোর্ড আলোচনা করে তারা দেখে যে এইটা উপযোগী কিনা। অর্থাৎ সেই বোর্ডটা হচ্ছে একেবারে পাহাড়িদের দ্বারা মানে তাদের নিয়ন্ত্রণে, তারা বিবেচনা করে যে এটা ব্যবসায়িকভাবে, কিন্তু কোনো বসতি স্থাপন করতে দেবে না, আবাসিক কোনো বসতি না, শুধুমাত্র বাণিজ্যিক হোটেল বা বাণিজ্যিক মার্কেট এই ধরনের সেইটাও কিন্তু রেস্ট্রিকশন আছে যে আপনি কিন্তু ইচ্ছা করলে, আপনি পশ্চিমবঙ্গের মানুষ সুতরাং আপনার দার্জিলিং আপনার অঞ্চলের মধ্যে, আপনি একই রাজ্যের মধ্যে কেন বৈষম্য, এইটা নিয়ে কিন্তু এই পশ্চিমবঙ্গের সমতলের মানুষ কিন্তু আন্দোলন করে না। সুতরাং এটা সেটেল, আমাদের এখানে সেটেলটা হলো না কেন? এটা তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমরা তো দার্জিলিংয়ে যাচ্ছি, দার্জিলিংয়ে যে জিজ্ঞাসা করুক যেখানে পশ্চিমবঙ্গের অন্য কলকাতার কোনো মানুষ এসে পাহাড়ে জমি কিনতে পারে কিনা, জমি কিনতে পারে না, সেখানে অ্যাপ্লিকেশন করতে হয় বাণিজ্যিক উদ্দেশ্যে, তখন তারা বিবেচনা করে। তো এই ধরনের প্রোটেকশনটা না দিলে, তারপর আপনি দেখেন যে আমাদের তো সেই অর্থে পার্বত্য এলাকাটা খুবই ছোট্ট জায়গা, খুব বেশি না, সেইখানে যেখানে পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে বিপুল এরিয়া, সেখানেই যদি এই প্রোটেকশনটা হয়, আর আপনি এই 3টা পার্বত্য ছোট ছোট জেলাগুলোকে আপনি প্রোটেকশনটা দিতে পারছেন না, বছরকে বছর এই সংঘাতপূর্ণ একটা পরিস্থিতি তৈরি করে রাখছেন, এর ফলাফল কি? এর ফলাফল মৃত্যু। এবং এখন দেখেন এই মৃত্যু কিন্তু শুধুমাত্র পাহাড়িদের উপর আসছে না, এই যে যাদেরকে নিয়ে আপনি ওখানে বসতি স্থাপন করলেন, দেখেন যে মৃত্যুর মধ্যে অধিকাংশই সংখ্যায় কিন্তু তাদেরকে। তার মানে কি, আপনি তাদেরকে এক অর্থে পুনর্বাসন করলেন, কিন্তু পুনর্বাসন না, তাদেরকে কিন্তু আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এখন কিন্তু বরং আমরা দাবি করছি যে এই মানুষগুলোকে রক্ষা করা হোক, পাহাড়িদের জায়গায় স্থাপন করা হোক, সেখানে নিরাপদ। আর আপনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রাস্তা নির্মাণ, আপনি দেখবেন যে দার্জিলিং, গ্যাংটক এইসব জায়গাগুলোতে যখন একটি রাস্তা হয় তখন উপর থেকে যাতে ভাঙতে না পারে সেই জন্য আরেকটা স্তরে কিন্তু বড় বড় পাথর দিয়ে কিন্তু একটা প্রোটেকশন ওয়াল করা হয়। আমাদের কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু আমাদের সেই নিরাপত্তামূলক সুরক্ষা কিন্তু তা নেই। সুতরাং এটাও কিন্তু একটা কিন্তু আমাদের এই যে রাস্তা করলেই হবে না, পাহাড়ি এলাকায় সেখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তামূলক ব্যবস্থা দিয়েই কিন্তু আপনাকে রাস্তাগুলো নির্মাণ করতে হবে।
এই সব জায়গাগুলো যদি আমরা অবহেলা করি, উপেক্ষা করি, তাহলে কিন্তু বিপর্যয় কিন্তু বাড়তেই থাকবে। আচ্ছা থাকবে। আশরাফ খান স্যার, আপনি কি মোস্তফা ফিরোজের সঙ্গে একমত যে শান্তি চুক্তির বাস্তবায়ন না হওয়া কারণেই পাহাড়ি বাঙালিদের মধ্যে যে অস্থিরতা, সেখানকার উন্নয়ন বৈষম্য, সেখানকার নাগরিক সুযোগ সুবিধা এবং আজকের যে বঞ্চনার যে ফিরিস্তি আমরা তুলে ধরছি, তার মূল কারণই হচ্ছে পাহাড়ি শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়া? আমি খুবই একমত। এবং দেখুন, আপনার এই চুক্তির বাস্তবায়ন না হওয়া আমাদের জন্য লজ্জার। এবং আপনি অনেক কারণ দেখাতে পারবেন, এবং এখানে অনেক ধরনের বিভিন্ন সমীকরণ রয়েছে, বেশ কিছু স্টেক হোল্ডার রয়েছে, খুব প্রভাবশালী স্টেক হোল্ডার রয়েছে এই চুক্তি বাস্তবায়ন না হওয়ার। কিন্তু সেটি কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্য খুব সম্মানের না। আপনি একটি চুক্তি করেছেন 20 বছর আগে এবং সেই চুক্তি বাস্তবায়ন হয় না। দেখুন, ওই চুক্তি বাস্তবায়ন হলে তাদের এক ধরনের মানে স্বাধিকার তারা পেতেন, শাসন করার অধিকার পেতেন, এবং তাদের এক ধরনের অধিকার প্রতিষ্ঠা হতো। এই জিনিসগুলো খুব জরুরি। আমরা বাংলাদেশের পার্বত্য জেলার একটি কোনায়ও যে মানুষটি আছে, সে তো বাংলাদেশের নাগরিক। এই রাষ্ট্রের সব সুযোগ সুবিধা তার পাওয়ার কথা। তাকে আপনি যদি কোনোভাবে ভিন্ন চোখে দেখেন এবং তার একটি দুর্যোগকে যদি ভিন্ন চোখে দেখেন, তার একটি মৃত্যুকে যদি সংখ্যা হিসাবে দেখেন, এটি কিন্তু কোনো ভালো রাষ্ট্রের লক্ষণ না। আমাদের পার্বত্য জেলায় যেইভাবে ডাইভার্সিটি ছিল, সেটি যখন নষ্ট হয়ে যাচ্ছে, আপনি যখন ক্যামেরা খুললে আজকে বাঙালির চেহারা দেখাতে হয় টিভিতে, এটি কিন্তু খুব ভালো লক্ষণ না। এবং যেভাবে পাহাড়ের জনপদকে আমরা মাটি কেটে, পাহাড় কেটে, বালু বিক্রি করে, প্রভাবশালীদের জমি দখল করে, দেখুন আপনি বাংলাদেশের পার্বত্য জনবসতির একটা বড় চরিত্র হচ্ছে তারা কিন্তু আগ্রাসী না, তারা কিন্তু কখনো জমি দখল করেনি, তারা কিন্তু পাহাড় কেটে নষ্ট করেনি, তারা কিন্তু আপনার ভূমিধসের জন্য দায়ী না। কাজে আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে যারা ওখানে শত শত বছর ছিলেন, তাদের জীবনধারা যেন তাদের মতো অব্যাহত থাকে। আমরা যখন নতুন কোনো রাজনৈতিক কারণে, ইনসার্জেন্সির কারণে আমরা একসময় ওখানে বসতি স্থাপন করেছি, কিন্তু সেটি যদি আমার জনপদের দুর্যোগের কারণ হয়, আপনাকে পিছিয়ে আসতে হবে এবং শান্তি চুক্তির বাস্তবায়ন হতে হবে, তাদের অধিকার প্রতিষ্ঠা হতে হবে, তাদের ভয়েস দেখতে হবে এবং একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এখন কিন্তু আপনি কয়েকদিন আগে লঙ্গদুর ঘটনা যেটা দেখলাম, এই দৃশ্য কি বাংলাদেশে খুব সহজ যে তার ঘরবাড়ি ছেড়ে এক কাপড়ে বেরিয়ে যাচ্ছেন? আমাদের কি মনে পড়ে না 71 সালে আমরা এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে গেছিলাম? আমাদের তখন কি অনুভূতি ছিল? আপনি পাহাড়ি জনপদকে জিজ্ঞেস করে দেখেন, তাদের মনেও এরকম অনুভূতি আছে। সেই অনুভূতি আমাদেরকে শুনতে হবে, সেই কথাটা আমাদেরকে শুনতে হবে। এখন এইখানে অনেক ধরনের সংঘাতপূর্ণ অবস্থা বিদ্যমান থাকে, একটি ছোট্ট ঘটনা থেকে অনেক বড় ঘটনা ঘটে যায়। এটি খুব স্পর্শকাতর জায়গা। এবং মোস্তফা ফিরোজ সঠিকভাবে বলেছেন যে দার্জিলিংয়ের ঘটনা, সিকিমের পরিস্থিতি নিয়ে আমরা কিন্তু শিখতে পারি কিভাবে এই স্পর্শকাতর অঞ্চলগুলোকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আইন শৃঙ্খলার মধ্যে রাখা যেতে পারে। পার্বত্য চট্টগ্রামে কিন্তু সাম্প্রতিক অতীতে সেগুলো হচ্ছে না। কাজেই আপনাকে এখনকার দুর্যোগ মোকাবেলা করতে হবে, পুনর্বাসন করতে হবে, কিন্তু তার রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর দিতে হবে, আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর দিতে হবে। যেই সাংস্কৃতিক বৈচিত্র্য আমরা গর্ব করি এবং আমরা বলতে চাই যে 3টি পার্বত্য জেলায় আমাদের যেতে ভাল লাগে, আমরা বেড়াতে যেতে চাই, বিদেশিদেরকে আসতে বলতে চাই, সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং সেটি কিন্তু আপনি একসময় মধ্য আয়ের রাষ্ট্র হলেও ফিরিয়ে আনতে পারবেন না। কেননা আমাদের ইদানিং একটা স্বপ্ন হয়েছে যে অর্থনৈতিক উন্নতি হচ্ছে সবকিছুর মূল। আমরা বড় বড় ব্রিজ বানাচ্ছি কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করছি, রাজনৈতিক ব্যবস্থাকে হয়তো মেনে নিতে পারছি না, অথবা জনগণের ভোটের অধিকারকে হয়তো সুন্দর চোখে দেখতে পাচ্ছি না। এটি কিন্তু খুব স্ববিরোধী কর্মকাণ্ড। একসময় আমাদেরকে রিগ্রেট করতে হতে পারে যে আমরা অর্থনৈতিক উন্নতিকে বড় করে দেখেছিলাম, সাংস্কৃতিক বৈচিত্র্যকে না, অথবা ডাইভার্সিটিকে না, অথবা পলিটিক্যাল প্র্যাকটিসকে না, অথবা ডেমোক্রেসিকে না। আমার মনে হয় পার্বত্য চট্টগ্রামে আমাদের দারুণভাবে নজর দেওয়ার সময় এসছে এবং আরো বড় দুর্যোগ ঘটে যাওয়ার আগেই সেটি। এবং আমার মনে হয় যে আপনিও যেটা বলার চেষ্টা করছেন, আমরা বিষয়টি নিয়ে বিরতির পর আলোচনা করব যে পাহাড়ের কান্না মৃত্যুর মিছিল নিয়ে এক ধরনের রাজনীতিতে এক ধরনের পাল্টাপাল্টি বক্তব্য দেখছে, কে কাদের পাশে আগে দাঁড়াতে পারবে বা কেন দাঁড়ানো হচ্ছে না। এই ধরনের রাজনীতি কোনো বিষয়ে রাজনৈতিক ঐক্যরও দরকার রয়েছে। সেসব ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে বিরতির পর আলোচনা করব। দর্শক, নিউজ রুম সংলাপের উপর যে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরব শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ রুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন আশরাফ কায়সার এবং মোস্তফা ফিরোজ।
আমরা দর্শক এ পর্যায়ে আমার হাতে 3টি পত্রিকা রয়েছে, সংবাদ শিরোনামগুলো জানিয়ে আলোচনা শুরু করতে চাই। আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে নতুন প্রার্থী খুঁজছে 2 দল, বিতর্কিত জনবিচ্ছিন্নরা মনোনয়ন পাবেন না, ভোটে লড়বে এক ঝাঁক সাবেক ছাত্রনেতা, প্রার্থী তালিকা হচ্ছে গোপনে গোপনে, অস্তিত্ব সংকটে সংবাদপত্র একটি শিরোনাম, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী, খুনের রাজনীতি ছেড়ে নির্বাচনে আসুন, আগ্রাসী ওষুধ বাণিজ্যের ক্রেতার সাথে উপেক্ষিত, পাহাড়ে টিকে থাকার লড়াই, এখনো বিচ্ছিন্ন রাঙামাটি শহর, আরও 2 লাশ উদ্ধার কাজ শেষ। এবার কালের কণ্ঠে শিরোনাম দেখব। কালের কণ্ঠে প্রধান শিরোনাম করেছে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, নেতাদের পরামর্শেই ভোট চাইলেন খালেদা, ইসির সংলাপেও অংশগ্রহণের সিদ্ধান্ত। অন্য একটি শিরোনাম রয়েছে টাকা দিয়েও মিলছে না খাবার, পাহাড় ধসের বিষয়টিকে গুরুত্ব দিয়ে করা হয়েছে, দুর্গত স্বজনদের জন্য খাবার ও জ্বালানি তেল নিয়ে যাচ্ছে শত শত মানুষ। আর 5 জেলায় 156 লাশ, রাঙামাটিতে উদ্ধার অভিযান শেষ। আরেকটি শিরোনাম শুল্ক ভ্যাটের চক্রে সংবাদপত্র শিল্প, বাড়বে প্রকাশনা ব্যয়। ডেইলি সান প্রধান শিরোনাম করছে ফরেন বরোয়িং টার্গেট আনলাইকলি টু বি অ্যাচিভড। অন্য একটি শিরোনাম 3 more bodies recovered, landslide toll hits 154, বিএনপি রিমেন্স কনফাইন্ড টু ইনডোর প্রোগ্রামস। অন্যদিকে প্রধানমন্ত্রীর একটি শিরোনাম রয়েছে বি আওয়ার পার্টনার্স, পিএম আর্গু সুইডিশ এন্টারপ্রেনার্স। এই ছিল বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং ডেইলি সানের সংবাদ শিরোনাম। আমরা এ পর্যায়ে দর্শক আলোচনা শুরু করতে চাই। শুরুতেই মোস্তফা ফিরোজ দীপু, আমরা বিরতির আগে যেমনটি বলছিলাম যে রাজনীতি অর্থাৎ পাহাড়ের কান্না, পাহাড়ের মৃত্যু নিয়েও এক ধরনের রাজনীতি দেখছে, যেখানে তাদেরকে পাশে দাঁড়ানোর ব্যাপারটি সবার আগে চলে এসেছে, তাদের পুনর্বাসনের ব্যাপারটি চলে এসেছে। সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আনন্দ ভ্রমণ করছেন, অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওনারা কথা বলছেন কিন্তু দেশে থেকেও তো দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন না। এই ধরনের পাল্টাপাল্টি একটি বক্তব্য দেখছি, যেখানে কোনো বিষয়ে আমরা রাজনৈতিক ঐক্য আশা করি সাধারণ মানুষ হিসেবে, সাধারণ দুর্গতদের পাশে দলমত নির্বিশেষে সবাই গিয়ে সাথে দাঁড়াবে, তাদেরকে উদ্ধার তৎপরতা পুনর্বাসনের কাজে সবাই আত্মনিয়োগ করবে। আমরা এই ক্ষেত্রে এই সহনশীল রাজনীতি, এই ঐক্যমতের জায়গায় আমরা আজকেও আসতে পারিনি কেন? এটা তো আমাদের একটা চিরাচরিত একটা রাজনৈতিক একটা প্রক্রিয়া, কিন্তু যেই দায়টা আজকে ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের উপরে, ঠিক একই দায়টা কিন্তু অতীতে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার অনেক বিপর্যয়ের দায় কিন্তু বিএনপির কাঁধেও। এই যে পাহাড়ের যে বৈচিত্র্য, আমরা সংস্কৃতি, তাদের যে নৃতাত্ত্বিক যে বৈশিষ্ট্যগুলো, এইগুলোকে ধ্বংস করা, এই রাজনৈতিক প্রক্রিয়াটা তো বিএনপির সময় তারা করেছে। যেই জায়গার থেকে আবার পরে যে অনেকগুলি স্টেক হোল্ডার থাকার কারণে এবং তারা তাদের সুবিধার কারণে এই সরকারও আবার তাদের সাথে এক ধরনের আপোষ করে সেই ধারাটাই অব্যাহত রেখেছে। সুতরাং এখানে একটা রাজনৈতিক ঐক্য আছে, অর্থাৎ পাহাড়ের বিপর্যয়ের ব্যাপারে কিন্তু একটা রাজনৈতিক ঐক্য আছে আওয়ামী লীগ বিএনপির, কিন্তু পাহাড়কে রক্ষা করার ব্যাপারে কিন্তু তাদের কোনো ঐক্য নেই। এটি হলো খুব দুঃখজনক। সুতরাং এইটা খুব স্থূল বিষয় যে পাহাড়ে এই যে দুর্ঘটনার ফলে পরে দুর্গতদের পাশে কে গেল না গেল তা না, এটা তো খুবই সামান্য ব্যাপার। এই যে যদি 260 জন আমরা সংখ্যা হিসাব করি যে 260 জন মারা গেছে, কিন্তু কত বড় যে আমরা একটা বিপর্যয়ের মধ্যে আছি, যেখানে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটার সম্ভাবনা, পুরো পাহাড়টা ধ্বংস হয়ে যাচ্ছে, পাহাড়ের প্রকৃতি, পাহাড়ের সংস্কৃতি, পাহাড়ের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে, সেইটা রক্ষা করলে তো এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো তো এমনিতেই রক্ষা পাবে। এটা তো রক্ষিত ছিল এক সময়, কিন্তু যখনই এটার উপরে রাজনীতির প্রভাব পড়লো, তার সাথে সাথে কিন্তু প্রকৃতিরও বিপর্যয় শুরু হলো, রাজনৈতিক বিপর্যয় শুরু হলো। সুতরাং এই পাহাড়গুলোর পক্ষে এই রাজনৈতিক বিপর্যয় এবং প্রাকৃতিক বিপর্যয় সামলানোর মতন যে শক্তি, সেই শক্তিগুলো তো আমরা কেউ রাখিনি। এবং এই ক্ষেত্রে তো আমি বরং দেখছি যে দোষারোপ না, বরং আওয়ামী লীগ বিএনপি হাতে হাত ধরে মিলেমিশেই তো এই বিপর্যয়গুলো তৈরি করছে। সুতরাং এখানে আমি অনৈক্য কোথায়, এটা তো স্থূল কথা, কে পাশে দাঁড়ালো না দাঁড়ালো, এটা তো আমি মনে করি যে খুব একটা গৌণ আলোচনা। আসলে কি গৌণ বিষয়? দেখুন, রাজনীতিবিদরা রাজনীতি করবেন এবং যে কোনো ইস্যু পেলে করবেন, এটিও খুব স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হচ্ছে সব ইস্যুতে করবেন কিনা এবং তার মাত্রা কি হবে। যখন 155 জনের মৃত্যু হয়, যখন এরকম একটি দুর্যোগ হয়, যখন আরও প্রায় 108 জন নিখোঁজ থাকেন, তখন করবেন কিনা, প্রশ্নটি হচ্ছে ওইটা। মোস্তফা ফিরোজ খুব সঠিকভাবে বলেছেন যে পুনর্বাসনের যে প্রক্রিয়াটি জিয়াউর রহমানের আমলে হয়েছিল, তার পুরো দায় কিন্তু বিএনপির। পরবর্তীতে বিএনপি যতবার ক্ষমতায় ছিল,
বাংলাদেশের 3টি পার্বত্য জেলার ব্যাপারে সবচেয়ে ইনসেনসিটিভ আচরণ করেছে কিন্তু বিএনপি, এবং সেইখানে যে কালচারাল ডাইভার্সিটি সেটি নষ্ট করার ক্ষেত্রে বিএনপির একটি পরিকল্পিত অবদান রয়েছে, এবং আওয়ামী লীগ আবার সেই অবদান থেকে নিজেকে বিচ্যুত রাখবে এটি ভাবতে পারেনি। কেননা এখানে তার রাজনৈতিক গেইন রয়েছে, প্রভাবশালী মহলকে খুশি রাখার বিষয় রয়েছে, পাহাড়ে একটি অস্থিরতা বজায় থাকলে কারা খুশি থাকেন এটির একটি সমীকরণ রয়েছে। হ্যাঁ, সব মিলিয়ে আওয়ামী লীগ বিএনপি এক পাল্লায় ওইখানে আচরণ করেছেন। দেখুন এখন আর অনেক সময় বাংলাদেশের রাজনীতিবিদরা কিন্তু লাশের উপরে দাঁড়িয়ে রাজনীতি করেন। লাশের সংখ্যা বাড়লে তাদের কথা বলতে সুবিধা হয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে সুবিধা হয়। আমরা তো ওই রাজনীতি চাই না, ওটাকে আমরা অপরাজনীতি বলতে চাই। আমরা ওই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। দেখুন আজকে যখন 150 জন মানুষ মারা যান, 5 দিনে যখন আমাদের সমস্ত মিডিয়াতে আমরা তার লাশের ছবি দেখতে পাই, কান্নার ছবি দেখতে পাই, আজকে রাঙামাটিতে যেই মানুষটা আছেন তার খাদ্যের অবস্থা কি, তার জ্বালানির অবস্থা কি, তার বিদ্যুতের অবস্থা কি, তার পথ চলার অবস্থা কি, এটি যখন আপনি আর আমি ভাবতে পারি, আর এটি যখন এই রাজনৈতিক দলগুলো ভাবতে পারে না, আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন তারা মানুষের রাজনীতি করে না, তারা ক্ষমতার রাজনীতি করে। তাদের সমীকরণ হচ্ছে লাশ বেশি হলে প্রতিপক্ষকে ঘায়েল করতে সুবিধা হবে। তিনি নিজে হয়তো যাবেন না, কিন্তু প্রতিপক্ষ কেন যাননি এই নিয়ে একটা অহেতুক বিতর্ক তৈরি করবেন। এইসব দুর্যোগে তাদের মুখোশ কিন্তু আমাদের সামনে খুলে যায়, এবং সাধারণ নাগরিকরা দারুণভাবে দেখতে পারেন যে এই লোকরা ভোট চাওয়ার সময় যে কথাগুলো বলেন, একবার ক্ষমতায় গেলে সেই কথাগুলো কেন এত দ্রুত ভুলে যান। কেননা তারা মানবিক রাজনীতি করেন না, তারা মানুষের রাজনীতি করেন না, তারা দুর্যোগের রাজনীতি করেন, এবং তারা এইসব জায়গায় একমত হন, এবং তারা আসলে যে স্বপ্ন দেখান সেটিতে তারা বিশ্বাস করেন না। বাংলাদেশের পার্বত্য জেলার ডাইভার্সিটি নিয়ে যদি আওয়ামী লীগ বিএনপি না ভাবে, তাহলে এই রাষ্ট্র শাসন করার কতটুকু অধিকার তাদের রয়েছে এই প্রশ্ন আমি আজকে তুলে গেলাম। বাংলাদেশের প্রতিটি নাগরিকের যদি সমান অধিকার না নিশ্চিত তারা করতে পারেন, এই রাষ্ট্র শাসন করার আসলে তাদের অধিকার রয়েছে কিনা এই প্রশ্ন তুললাম। এইরকম দুর্যোগে যখন তারা একে অন্যকে দোষারোপ করেন, তখন আমার ভাবতে খুব লজ্জা হয় যে এদেরকে আমাদের ক্ষমতায় দেখতে হবে, এবং আগামীতেও হয়তো দেখতে হবে। এই দুঃখ কিন্তু আমার ধারণা রাজনীতিবিদরা আরেকটু মানবিক হবেন, তারা আরেকটু জনগণের পক্ষের কথা বলবেন, এবং দেশকে সত্যিকার অর্থে ভালোবাসবেন। আমরা এই প্রত্যাশার জায়গাটি নিয়ে অবশ্যই আমরাও প্রত্যাশা করব। মোস্তফা ফিরোজ, আপনি আশরাফ কাছে যেমনটি বললেন যে এই যে মানবিক রাজনীতি, অর্থাৎ রাজনীতির যে গুণগত পরিবর্তন আগামী দিনে কি আমরা দেখতে পারি, এবং দেখতে হলে আমাদের কোন কোন দিকটা পরিবর্তন জরুরি, আপনার কি মনে হয়? না, সেই জায়গাগুলো তো আমরা সাধারণ মানুষের এটি দেখতে চাই। আমাদের তো প্রত্যাশা অনেক যে রাজনৈতিক, আমরা তো আর ক্ষমতায় আসবো না, আমাদের এই 3 জনের কারোরই কখনোই কোনো আমরা চাই রাজনীতিবিদরা ক্ষমতায় আসুক, তারাই ক্ষমতায় থাকে, আর কেউ না, কিন্তু বাইরের কোনো শক্তি না, কোনো অসাংবিধানিক অনির্বাচিত না, এরা ক্ষমতায় থাকুক। আমরা যেন মুক্তভাবে আলোচনা করতে পারি, যেটা আমাদের পর্যায়ে সেটা জরুরি, আর তারাই ক্ষমতায় আসুক। কিন্তু সেই ক্ষমতায় আসার প্রক্রিয়াগুলো, তারা যেই পরিস্থিতিটা রাজনীতিটা যেই জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে সেটাও তো একটা বিপর্যয়ের মতন, প্রকৃতির যে বিপর্যয়গুলো নিয়ে আমরা ঘন ঘন দেখি, সেটাও এক ধরনের বিপর্যয়। এখান থেকেও যে উদ্ধার হবে সেই ধরনের কোনো কেন্দ্রীয় কোনো কমিটি নেই। এখানে তো দুর্যোগ মোকাবেলা একটা কমিটি করা যায়, যে তারা সুপারিশ করলো, সেগুলি বাস্তবায়নের ব্যাপার আছে। এখানে কে কাকে সুপারিশ করবে, কোথায় সুপারিশ, এটার কোনো নেই। আপনি দেখেন 5 বছর আগে আমরা যে দুর্যোগটা, এই মিটবে তত্ত্বাবধায়ক হোক অথবা তত্ত্বাবধায়ক ছাড়া হোক, একটা রাজনৈতিক একটা সমঝোতা হবে, এবং একটা সুন্দর একটা পরিবেশের নির্বাচন হবে, একদল ক্ষমতায় যাবে, আরেক দল যারা ক্ষমতায় যাবে না তারাও সমালোচনা করবে, একটা পার্লামেন্ট, একটা জমজমাট পার্লামেন্ট হবে সরকার বিরোধী। এই যে একটা প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো তো দিনকে দিন সংকুচিত হয়ে আসছে। এবং সামনে দেখেন, আপনি এখনও কিন্তু বলতে পারছেন না যে সামনে কোন প্রক্রিয়ায় কিভাবে নির্বাচন হবে, এবং কিভাবে একটা রাজনীতিতে একটা সুস্থ ধারা ফিরে আসবে। রাজনীতিতে যদি একটা সুস্থ ধারা ফিরে আসে, তাহলে কিন্তু, এবং একটা শক্তিশালী পার্লামেন্ট হয়, তাহলে আজকে আমরা এখানে বসে যে ডিবেটগুলো করছি, যে কথাগুলো আমরা বলছি, এই কথাগুলো তো রাজনীতিকরা বললে আরও ভায়াবল হয়, এবং প্রশাসন নজরে আনে। নতুবা আমরা আলোচনা করলে প্রশাসন এটা ইগনোর করতে পারে, কিন্তু পার্লামেন্টে যদি আলোচনা হয় সরকার বিরোধী দল নিয়ে, যে না, পাহাড়কে আমাদেরকে রক্ষা করতে হবে, যে আলোচনাগুলো আমরা এখানে করলাম, সেই আলোচনা সেখানে নিয়ে যদি তারা একটা সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা কিন্তু বাস্তবায়ন হয়। তো সুতরাং আমাদের রাজনীতিটা যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন 24টা চ্যানেলেই আপনার এই আলোচনাগুলো হবে, কিন্তু এটার সমাধান কিন্তু আসবে না। সমাধান রাজনীতিকদেরকেই করতে হবে। আমি শুধু বলবো, প্রতি 5 বছর পর পর আমাদের যদি আশঙ্কায় থাকতে হয় যে নির্বাচনটি কিভাবে হবে,
এটি বাংলাদেশের মতো একটি নির্বাচন প্রিয়, গণতন্ত্র প্রিয়, যার ভোটের অধিকার জন্য নাগরিকরা যতটা সচেতন, এই দেশের জন্য মানানসই না। আমাদের দেখতে হবে যে নির্বাচনটি কিভাবে হবে আমরা যেন জানি, এবং এর জন্য যদি রাস্তায় গাড়ি পোড়ানো হবে, নাকি পেট্রোল বোমা ছোড়া হবে, নাকি হুট করে ভোটারবিহীন অধিকাংশ সদস্য ভোটারবিহীনভাবে নির্বাচিত হয়ে যাবেন, এরকম বাংলাদেশ রাষ্ট্রের সাথে কিন্তু মানানসই হচ্ছে না। আমরা যে ইমেজটা দাঁড় করাতে চাচ্ছি বিশ্বের কাছে যে একটি উদীয়মান অর্থনীতির দেশ, একটি ডায়নামিক রাষ্ট্র, তার সাথে এই রাজনীতি যাচ্ছে না। এই রাজনীতিকে আপনার বদলাতেই হবে, এবং এই রাজনীতি কিন্তু আপনাকে প্রতি 5 বছর পর পর আশঙ্কায় ফেলে দেয়। আমরা মনে করি যে আমরা 5 বছর পর পর দেখতে চাই যে এই ব্যক্তিরা, এই দলগুলো আমাদের জীবনমান নিয়ে কি ভাবছেন, আমাদের চাকুরি নিয়ে কি ভাবছেন, আমাদের টেকনোলজি নিয়ে কি ভাবছেন, আমাদের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু আপনি দেখুন আগামীতে একটি নির্বাচন হবে, আমরা কিন্তু এই প্রশ্নগুলো করার সময় পাচ্ছি না, কেননা ওই নির্বাচনটি সহায়ক সরকারের অধীনে হবে না সংবিধান মতে হবে, এই নিয়েই বিতর্ক শুরু হয়ে গেছে। কাজেই এই জায়গার রাজনীতি কেন জরুরি? কারণ আজকে আমরা যদিও পাহাড়ের কান্নার কথা বলছিলাম, কিন্তু রাজনীতি ঠিক না হলে আপনার কিন্তু সমাজ ঠিক হবে না, আপনার কিন্তু প্রশাসন ঠিক হবে না, আপনার কিন্তু আজকে পার্বত্য জেলার মানুষকে এক কাতারে দেখার যে মানসিকতা সেটা ঠিক হবে না, অথবা শান্তি চুক্তি বাস্তবায়নের যে জরুরি যে প্রত্যাশাটি সেটি কিন্তু বাস্তবায়ন হবে না। কাজেই রাজনীতি ঠিক হতে হবে, রাজনীতি সংস্কৃতি ঠিক হতে হবে। আর খুব ছোট্ট করে বলি যে বাংলাদেশের মানুষের মতের ইচ্ছার প্রতিফলন হতে হবে সরকার গঠনে। আপনি নিজে নিজে সরকার গঠন করে ফেললেন এবং অধিকাংশ আসনে বিজয়ী করে ফেললেন, এটি বাংলাদেশের সাথে মানাচ্ছে না। অথবা আপনি বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিলেন, এটি অত্যন্ত লজ্জার চেষ্টা। রাজনীতিবিদরা জনগণের উপরে আস্থা রাখতে হবে। দেখুন কোন রাজনীতিবিদরা এগুলো করেন, যাদের জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, যারা জনগণকে আস্থায় নিতে চান না, অথবা জনগণ ভোট দিবে এই দিনকে তারা ভয় পান। এটি কি ভাবতে তাদের খারাপ লাগে না যে তারা এরকম পচা রাজনীতি করেন, যে মানুষকে ফেস করতে তারা ভয় পান? আওয়ামী লীগ বিএনপি দুই দলের উদ্দেশ্যে আমি বলছি, তাদের অতীত নিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন রয়েছে, এমনকি বর্তমান নিয়েও রয়েছে, কিন্তু আগামী নিয়ে যেন তারা সতর্ক হন। তা না হলে যেটি হবে, যে কোনো রাজনৈতিক দুর্যোগে জনগণ কিন্তু তখন তাদের পাশে থাকবে না। দেখুন গত যে দুর্যোগটি হয়েছিল, আমরা বলে থাকি 1/11, সেটি কিন্তু রাজনীতিবিদরা করেছিলেন। বাংলাদেশের কোনো জনগণ কিন্তু ওই সরকারকে সমর্থন করেনি বা ডেকে আনেননি। তারা এমন একটি পরিস্থিতি তৈরি করেছিলেন যে তারা ক্ষমতা নিতে সুযোগ পেয়েছিলেন। এবং আমরা বলবো যে রাজনৈতিক ব্যবস্থাকে যদি আপনি সঠিক না করেন, পোক্ত না করেন, বিশ্বাসযোগ্য না করেন এবং জনগণের অংশগ্রহণমূলক না করেন, ওই রাজনীতি কিন্তু খুব দুর্বল হয়ে যাবে। ধন্যবাদ আপনার। আমাদের পাহাড় যেমন দুর্বল সেরকম, আর পাহাড়ের কান্না ঠেকানো যাবে, কিন্তু এই রাজনীতির কান্না কিভাবে ঠেকানো যাবে? পাহাড় কিন্তু ধসে পড়ে, রাজনৈতিক ব্যবস্থাও ধসে পড়ে, এবং তখন দায় কিন্তু ওই পাদদেশে যারা ছিল, যার গায়ে পড়েছে তাকে দিলে হবে না। যারা ওই কারসাজিতে যুক্ত ছিল, পাহাড়ে আজকে যারা কারসাজি করেছে তাদের যেরকম আমরা দোষী সাব্যস্ত করতে চাচ্ছি, রাজনৈতিক ব্যবস্থা ধসে পড়ার সময়ও কিন্তু আমরা এদেরকে খুঁজবো। অবশ্যই আমাদের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, আমাদের প্রশ্নের জবাব দিতে হবে। ধন্যবাদ আপনার দুজনকে এত রাতে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, নিউজ রুম শোনাব আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।